প্রিয় দর্শক, এই ভিডিওতে বিশ্লেষণ করব অ্যান্টার্কটিকা মহাদেশ একসময় কি সবুজ অরণ্যে ভরপুর ছিল তার এই বিস্তারিত তথ্য। দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অ্যান্টার্কটিকা নামটি শুনলেই চোখের সামনে ভাসে ধবধবে সাদা বরফ। পুরো একটি মহাদেশে শুধু বরফ ছাড়া আর কিছুই নেই। বরফের নদ নদী, পাহাড় পর্বত থেকে শুরু করে আগ্নেয়গিরি। কেউ কেউ বিশাল এই প্রাণহীন বরফভূমিকে বলেন বরফের মরু। অবশ্য একেবারে প্রাণহীন নয়। বরফের এই মেরুতে ঘুরে বেড়ায় পেঙ্গুইন বা শিলের মতো বরফচর প্রাণীরা। অথচ একসময় এই বরফ মরু প্রাণহীন শুভ্রতায় মোড়া ছিল না, ছিল অ্যামাজনের মতো রেইন ফরেস্ট, সবুজ গাছপালা ও প্রাণচাঞ্চল্যে ভরপুর। কিন্তু তারপর কি হলো? সবুজ কিভাবে ছেয়ে গেল সাদা বরফের চাদরে? 5 কোটি বছর আগের কথা। তখন অ্যান্টার্কটিকা সবুজ অরণ্যে ভরপুর। পৃথিবীর সব ভূমি তখন কেবল দুটো মহাদেশে বিভক্ত। প্রত্নতাত্ত্বিক ও অন্যান্য প্রমাণ বলে একসময় পৃথিবীর সব ভূমি ছিল একসঙ্গে একটি অখণ্ড মহাদেশ। বিজ্ঞানীরা একে বলেন প্যানজিয়া। সেই মহাদেশটি একসময় ভেঙে যায়, সৃষ্টি হয় দুটো মহাদেশ, লরেশিয়া ও গন্ডোয়ানা ল্যান্ড। এই গন্ডোয়ানা ল্যান্ড নামের মহাদেশটি অংশই ছিল অ্যান্টার্কটিকা। সেই সঙ্গে এতে আরও ছিল দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও ভারত। একসময় ভারত ভেঙে যায়, ভেঙে আসে পৃথিবীর অন্য পাশে, ধাক্কা খায় ইউরেশিয়ার সঙ্গে, যার ফলে গড়ে ওঠে হিমালয়। 5.5 কোটি বছর আগের সেই সময়ে জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর ফল টের পায় পৃথিবী। পুরো বিশ্বের তাপমাত্রা বেড়ে যায় প্রচণ্ডভাবে। সেই সময়ের গড় তাপমাত্রাকে বলা হয় ইতিহাসের সর্বোচ্চ। এই সময়টাকে বিজ্ঞানীরা বলেন প্যালিওসিন ইওসিন থার্মাল ম্যাক্সিমাম। প্যালিওসিন আর ইওসিন দুটো যুগের নাম। থার্মাল ম্যাক্সিমাম কথাটির বাংলা অর্থ সর্বোচ্চ তাপমাত্রার অবস্থা। তখনও অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকা রয়েছে একসঙ্গে। এই সময় দক্ষিণ আমেরিকা থেকে ক্যাঙ্গারুর মতো প্রাণীরা শত সহস্র মাইল পাড়ি দিয়ে চলে আসে অ্যান্টার্কটিকায়। পরে আবার জলবায়ু তুলনামূলকভাবে শীতল হয়ে এলে এগুলো ধীরে ধীরে চলে যায় অস্ট্রেলিয়ায়। এরপর শুরু হয় অ্যান্টার্কটিকার ভাঙন। ভেঙে অস্ট্রেলিয়ার পাশ থেকে সরে তো আসেই, একসময় চারপাশে সবুজ বেষ্টিত অঞ্চল বিচ্ছিন্ন হয়ে যায় অন্য সব স্থলভাগ থেকে। এরপর প্রায় 2.5 কোটি বছরে পৃথিবীর গড় তাপমাত্রা কমে যায় প্রায় 15 ডিগ্রি। অ্যান্টার্কটিকা ধীরে ধীরে ঢাকা পড়তে থাকে পুরো বরফের চাদরে। এর সঙ্গে যুক্ত হয় অ্যান্টার্কটিকা সার্কামপোলার কারেন্ট বা এসিসি। বাংলায় বলা হয় অ্যান্টার্কটিকা ঘূর্ণিস্রোত। অ্যান্টার্কটিকাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে মহাসমুদ্র। এই মহাসমুদ্রে অ্যান্টার্কটিকার চারদিকে বয়ে যায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিস্রোত। সেকেন্ডে প্রায় 14 কোটি ঘনমিটার পানি প্রবাহিত হয়। এই ভয়ঙ্কর তীব্র ঘূর্ণিস্রোত উষ্ণ পানিকে বয়ে নিয়ে যায় উত্তর দিকে, পাশাপাশি সমুদ্রের গভীর গহীন থেকে তুলে আনে লবণাক্ত শীতল পানি। এর সবচেয়ে বেশি প্রভাব পড়ে অ্যান্টার্কটিকাতেই। একদিকে পৃথিবীর তাপমাত্রা কমে যায়, আরেকদিকে এই স্রোতের প্রভাব দুয়ে মিলে অ্যান্টার্কটিকা পরিণত হতে থাকে বরফ মেরুতে। এক সময়কার গ্রীষ্মমণ্ডলীয় গাছ, পশু পাখি এই শীতে আর টিকতে পারেনি, শুধু টিকে যায় শীত সহ্য করতে পারে এমন উদ্ভিদ প্রাণীরা। এভাবে ধীরে ধীরে প্রায় প্রাণহীন এক মহাদেশে পরিণত হয় অ্যান্টার্কটিকা। বরফে ঢাকা মেরু অঞ্চল হলেও অ্যান্টার্কটিকায় নেই মেরু ভাল্লুক। অনেকের ধারণা বরফের মহাদেশ অ্যান্টার্কটিকায় বসবাস করে মেরু ভাল্লুক, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। মেরু ভাল্লুক অ্যান্টার্কটিকায় নয়, আর্কটিক অঞ্চলে বসবাস করে। অ্যান্টার্কটিকায় মেরু ভাল্লুক না থাকার প্রধান কারণ হলো জলবায়ু। মেরু ভাল্লুক এই মহাদেশে সহজে মানিয়ে নিতে পারবে না। পৃথিবীর অধিকাংশ মিঠা পানি শুধু অ্যান্টার্কটিকায়। অ্যান্টার্কটিকায় পৃথিবীর 70% স্বাদু পানি রয়েছে, তবে অধিকাংশ পানি বরফ আকারে রয়েছে। তাই অ্যান্টার্কটিকার বরফ গলিয়ে পান করাও যাবে। পানযোগ্য পানির ক্রমাগত হ্রাসের এই দুরবস্থায় অনেকেই সমাধান হিসেবে অ্যান্টার্কটিকার বরফ গলিয়ে পানের পরামর্শ দিতে পারে, কিন্তু সে চেষ্টা করা উচিত হবে না একদমই। কারণ অ্যান্টার্কটিকা এত বিশাল আর এখানে এত পরিমাণ বরফ আছে যে অ্যান্টার্কটিকার বরফ যদি গলে যায় তাহলে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ 200 ফুট বৃদ্ধি পাবে। ফলে স্থলভাগ যেখানে আমরা বসবাস করি তার অনেক স্থানই পানির নিচে তলিয়ে যাবে। 25 লাখ বছর আগে এই বরফ মেরু পুরোপুরি হারিয়ে ফেলে জীবন ধারণের উপযোগিতা।